দর্শক, নিউজ আপডেট ডট টিভির থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মুখোমুখি হয়েছি লালমনিরহাট ১ আসনের প্রার্থী, যিনি হাতীবান্ধার কৃতি সন্তান। আমি তার একটু যদি পরিচয় দিয়ে দেই তাহলে হাতীবান্ধার যে স্বনামধন্য সরকারি আলিমউদ্দিন ডিগ্রি কলেজ রয়েছে, সেই ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল হক সাহেবের তিনি কিন্তু সুযোগ্য সন্তান। ডাক্তার মোহাম্মদ ডাক্তার আবুল শামা মোহাম্মদ রেদওয়ানুল হক, তিনি কিন্তু লালমিরহাট ১ আসনের হাতীবান্ধা পাটগ্রামের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিগত দিন থেকে কাজ করে যাচ্ছেন। এই আসনের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু তিনি গণসংযোগ করছেন। আমরা আজকে তাকে স্বাগত জানাই। ডাক্তার মোহাম্মদ আবুল শামা মোহাম্মদ রেদওয়ানুল হক, আপনাদের আজকের এই মুখোমুখিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে লালমিরহাট ১ আসন হাতীবান্ধা পাটগ্রামে কেন আপনি স্বতন্ত্র প্রার্থী হলেন? ধন্যবাদ আপনাকে। এই স্বতন্ত্র প্রার্থীর প্রশ্নে আসলে এই প্রশ্নটি আমি বহুবার সম্মুখীন হয়েছি। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ভাই ব্রাদার যারা আছেন, আত্মীয় স্বজন সবার মাধ্যমে আমি সম্মুখীন হয়েছি। খুবই ভালো প্রশ্ন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, গত ৪০-৪৫ বছর ধরে আমরা যে রাজনীতি করেছি, এই রাজনীতিটা ছিল গতানুগতিক, মার্কা অন্ধ রাজনীতি বা ধর্মে অন্ধ রাজনীতি। এই রাজনীতি করে আমি যদি বলি ৮৫ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত মানুষ রাজনীতি করেছে, কিন্তু এই রাজনীতিগুলো করে মানুষজন যুগের পর যুগ প্রতারিত হয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা সেই রাজনৈতিক দলগুলো পূরণ করতে পারেনি, মানুষ হতাশ হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি ২৪শে জুলাইয়ে তরুণ প্রজন্ম ফুঁসে উঠল। সেই তরুণ প্রজন্মের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটা ছিল কিন্তু খুব গতানুগতিক না, ভিন্ন ধরনের। তাদের এই দাবি দেওয়ার সাথে কিন্তু সাধারণ মানুষও দেখেছেন, সাধারণ মানুষও কিন্তু তাদেরকে সাপোর্ট করেছে। বিষয়টা যৌক্তিক দাবি ছিল। যৌক্তিক দাবি ছিল। সাধারণ মানুষ আপনি দেখবেন ঢাকার রাজপথে প্রতিটা মানুষ, প্রতিটা ফ্যামিলি থেকে তারা কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করলো এবং আন্দোলনটা ফুলে উঠল। তাদের দাবি একসময় বাস্তবে পরিণত হলো এবং তখন থেকে আপনি দেখেন মানুষ চাচ্ছে একটা মেধার রাজনীতি, মানুষ চাচ্ছে নতুনত্ব, মানুষ চাচ্ছে একটা নতুন দিক নির্দেশনা। তারা আগের এই পুরাতন পুরাতন কথা বলে, পুরাতন সেসব চালচল দিয়ে আসলে রাজনীতি হবে না। মূলত এই বিষয়টাকে মাথায় রেখে আমার এই পদার্পণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এবং আমি আশা করি আমি জনগণের কাছ থেকে সাড়া পাবো। বেশ কিছুদিন ধরে আপনি সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং গণসংযোগ করছেন, এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে মিডিয়ার মাধ্যমে এটাও দেখেছি যে হাতীবান্ধা আসার পর থেকে আপনি সাধারণ মানুষের চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছেন তার পাশাপাশি। আসলে মানুষের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। যদি আপনি সাড়ার কথা বলেন, শুনেন, প্রতিটা জিনিসের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মানুষ যেখানে যে অবস্থায় আছেন, আমি মনে করি আমার যে অবস্থান আছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া। মানুষের মাঝে আমি ফিল্ড লেভেলে, অর্থাৎ আপনি মাঠে আমি গিয়েছি, কাজ করেছি। আমি সানিয়াজানের চর এলাকায় কাজ করেছি, বন্যা পীড়িত এলাকায় আমি নিজে গিয়েছি। সারার মধ্যে একটা জিনিস তাদের মধ্যে আমি ব্যাপকতা যে সারাটা, সেটা হলো তারা আসলে এই যে মার্কান্ধ রাজনীতি যেটা বললাম, তারা আসলে মার্কাতে বিশ্বাস করতে চায় না এখন। তারা চায় একটা নতুন মুখ, সৎ এবং যোগ্য মানুষ। এবং তারা আমার পরিচয় জেনে আমার সাথে কথা বলে তারা একটা কথা বলেছে, মানে আমাদের লালমনিরহাটের ভাষা বা রংপুরের ভাষায়, যে ভাই এতদিন পর বাহে মার্কা থোয়ার একটা জায়গা পাননি। অর্থাৎ তাদের যে মনের যে ইচ্ছাটা, তারা সেই ধরনের জায়গাটা খুঁজে পাচ্ছে না। আমি কাকে ভোটটা দিব? সব ধরনের দলই আছে, কিন্তু একটা ভালো বা যোগ্য, একটা সৎ ভালো একটা যে মানুষ আসলে তাকে যে তারা দিবে, তাদের মনের কথাটা বলতে পারবে, তারা কিন্তু সেই জিনিসটা বলছে যে ভাই এবার জায়গা থুন, মানে আপনার ভোট দেওয়া একটা জায়গা পান। এই কথাটা আমাকে কিন্তু খুবই এক্সাইট করছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে। যার কারণে আমি কিন্তু আরো মাঠে ঘাটে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা হাট থেকে ঘুরে আসলাম, একটা চার দোকানে বসে ১০-১৫ জন মানুষের সাথে কথা বলে আসলাম। তো তাদের যে অনুপ্রেরণা, সবাই যাচ্ছে, কিন্তু তাদের একটা অনুপ্রেরণা আমাকে যেটা খুব তাদের অন্তর থেকে বলছে, তাদের এই যে অন্তর থেকে বলাটা আমাকে কিন্তু সবসময় মানে সামনের দিকে হাঁটার একটা অনুপ্রেরণা দিচ্ছে। এই জায়গা থেকে আপনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে আপনি 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 একজন স্বনামধন্য ডাক্তার এবং মানুষের সেবা করে থাকেন। আপনার কোথা থেকে ইচ্ছা জাগলো যে হাতীবান্ধা পাটগ্রামের, আপনার জন্মস্থান যেহেতু হাতীবান্ধায়, কোথা থেকে ইচ্ছা জাগলো যে হাতীবান্ধা পাটগ্রামের মানুষের জনসেবা আপনি করবেন? আচ্ছা, খুব সুন্দর। আসলে ইচ্ছাটা তো আগে থেকেই ছিল। একটা জিনিস কি জানেন,
নারীর টান এবং মাটির টান আপনি কখনো এটা ভুলতে পারবেন না। আমি এক সময় লেখাপড়া করেছি চট্টগ্রামে, উচ্চশিক্ষার জন্য লন্ডন চলে যাই, সেখান থেকে আমি মিডল ইস্টে জব করেছি, কাজ করেছি। 2013 সালে আমি চট্টগ্রাম আবার প্রত্যাবর্তন করি। আমি চাইলে তো লন্ডনেও থেকে যেতে পারতাম, কিন্তু দেশের টানে চলে আসছে, আমার ভালো লাগে না, দেশে চলে যাব। তারপরে চট্টগ্রামে আমি যখন চিকিৎসা সেবা শুরু করলাম, আমার নিজস্ব হসপিটাল আছে, আমি সেখানে রুগী দেখি। আমার কাছে সবসময় হাতিবান্ধা তো টানবে, এটা টানবে, খুব স্বাভাবিক, কারণ যেখানকার আলো বাতাস খেয়ে আমি বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেখানে, একটা না একটা সময় এটা মনের মধ্যে তো সবসময় ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি চট্টগ্রামে থেকে আমি তো সার্ভিস দিচ্ছি, আমি চিকিৎসা সেবা দিচ্ছি দেশের মানুষেরই, হয়তো আমার এলাকার না, বাট দেশের মানুষের। সেখান থেকে আমার চিন্তাটা হলো যে না, আমার এলাকার মানুষগুলো খুবই কিন্তু চিকিৎসা বঞ্চিত। আমি সারাদিন, আপনি বিশ্বাস করেন, আমি ঘুম থেকে ওটা থেকে শুরু করে আমি যখন রুগী আসছে আমি তখন এসে রুগী দেখছি, আসলেই রুগী দেখছি। এবং সবচেয়ে আরো যে মজার বিষয়টা হলো, আমি যেখানে গণসংযোগে যাচ্ছি, গণসংযোগের পর আমি এটাও বলছি যে আমি ডাক্তার মানুষ, আমি মেডিসিন ডায়াবেটিসের রুগীগুলো দেখি, আপনাদের যে কোনো অসুস্থ রুগী থাকলে আমাকে বাসায় এসে দেখাবেন, এই সময়টা আমি থাকি। তারা আসছে। গতকালকে আমি একটা জায়গায় গিয়েছি, সেখানে কথা বলার পর, ডাক্তার পরিচয়ের পর সবাই এসে আমাকে ধরলো, স্যার আমার এই প্রবলেম, ভাই আমার এই প্রবলেম। আমি সেখানেও প্রেসক্রিপশন করেছি। তো আমার যে ইচ্ছাটা সেটা হলো যে এই এলাকার মানুষের যে আয়, আয় অনুযায়ী তাদের ডাক্তারকে দেখানো, এখানকার কাছাকাছি মেডিকেল কলেজ রংপুরে যাওয়া আসলে ব্যয়সাধ্য। কালকে এক লোক রংপুরে যাওয়ার মুহূর্তে একজন মানুষ তাকে ইনফরমেশন দিল, তোমরা রংপুরে যাওয়ার দরকার নেই, এটি ভালো ডাক্তার আছে, তোমরা এটি যাও। তার মা, স্ত্রী এবং হাজবেন্ড তিনজনে আমার কাছে আসলো ভ্যানে করে, বলে বাহে এই সমস্যা, আজ বৈশাখ। তাহলে আমার এটা করতে খুব ভালো লাগছে যে মানুষগুলো ধরেন এই যে খরচটা বেঁচে গেল, আমার ভিজিটটা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো রংপুরে তিনটা মানুষ যাওয়া, ডাক্তারকে দেখানো, থাকা খাওয়া, কত টাকার খরচ। তা আমার ইয়ার হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে। এখন আমি মানুষের জন্য যদি চিকিৎসার মাধ্যমে হোক এবং অন্য কিছুর মাধ্যমে হোক তাদের কাজে লাগি, তারা যদি মনে করে যে না এই মানুষটাকে দিয়ে আমার উপকার হবে, আমার এইটাই সার্থকতা। আপনি কিন্তু গতানুগতিক একটা রাজনৈতিক সিস্টেমের কথা বলেছেন, জি, যে গতানুগতিক রাজনৈতিক একটা সিস্টেম জি। আপনারা ইয়ে করতে চান, সেটি হচ্ছে যে এর বাইরে নির্বাচিত হলে লালমেট 1 আসনের মানুষের জন্য কি কি কাজ করতে চান? কাজের জন্য কাজের পরিধি অনেক। আমি এখানে যখন থেকে নিজেকে চিন্তা করেছি যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মানুষের সেবা করার জন্য আসব, সেবার কিছু অংশ আছে যেটা আসলে আপনি রাজনীতিতে বা দলীয়ভাবে হোক বা রাজনীতির মাধ্যমে হোক কিংবা সরকারের কোনো সিস্টেমের মাধ্যমে আপনি যদি না যান, আপনি ব্যাপকভাবে কিছু করতে পারবেন না। যেমন আমি একজন ডাক্তার, আমি যদি ব্যক্তিগতভাবে কিছু করতে চাই, হয়তো আমি একটা দাতব্য চিকিৎসালয় খুলে আমি প্র্যাকটিস করতে পারবো, এটা করতে পারবো, এটা ঠিক আছে। কিন্তু যদি আমি ব্যাপকতার কথা চিন্তা করি, সরকারের সিস্টেমের সাথে যদি আমি লিঙ্ক আপ না হই, তাহলে কিন্তু আমি ইউনিয়ন পর্যায়ে এগুলো করতে পারবো না। এজন্যই নির্বাচন করা। নির্বাচন লাগবে, কারণ আপনি যদি ইউনিয়ন পর্যায়ে যদি আপনি কিছু করতে চান, যে আমার হেলথ সেক্টরটাকে, আমার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, তারপরে হলো পাটগ্রামে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পর্যায়গুলো, এগুলাকে আপনি যদি লিঙ্ক আপ করতে চান, সরকারের মাধ্যমে আপনাকে কিন্তু লিঙ্ক আপ গুলো করতে হবে। এটা ব্যক্তিগতভাবে আমি যদি গিয়ে বলি যে ভাই আমি ডাক্তার রেদওয়ান, আমি আমার এলাকায় নতুন ভাবে আসছি, আমাকে তো কোঅপারেট করবে না, প্রশাসন থেকে আমাকে কোঅপারেট করবে না, এটা স্বাভাবিক কথা। তো যদি আমি এই উন্নয়নের কথাটা চিন্তা করি, এটা করতে গেলে আপনাকে কোনো একটা জনপ্রতিনিধি হিসেবে আপনাকে কাজের মধ্যে আসতে হবে। তখন আপনার কাজের ব্যাপকতা বাড়বে, আপনি কাজ করতে পারবেন, জনগণ এবং সব সব সরকারের সব প্রতিষ্ঠানগুলো তখন আপনাকে সহযোগিতা করবে। আপনাকে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে হাতীবান্ধা পাটগ্রামে কিন্তু তরুণ উদ্যোক্তা হিসেবে কিন্তু অনেকেই কিন্তু কাজ করে যাচ্ছে। হুম, হুম। সেই দিক দিয়ে আপনি কিন্তু একজন তরুণ সমাজসেবকে বলা যেতে জি, পারে। জি। তো এই হাতীবান্ধা পাটগ্রামে কিন্তু ব্যাপক একটা সমস্যা হচ্ছে মানুষের বেকারত্ব, যেখানে কর্মসংস্থানের অভাব। আপনি এই দিকটা আপনি কিভাবে দেখেন? আপনি জানেন যে বেকার সমস্যা কিন্তু বড় একটা অভিশাপ। ঠিক আছে? আপনি যদি অর্থনীতির ভাষায় আসেন, আমরা ম্যান পাওয়ার একটা কথা বলি, ভাই ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার মানে হচ্ছে যখন আপনি 18 বছর পার হয়ে যাবেন, আপনার লিস্টটা ম্যান পাওয়ারের খাতে চলে যাবে, তাতে আপনি ইনকাম করেন কিংবা না করেন, জনশক্তি আপনি চলে আসবেন। এখন বিষয়টা হলো হাতীবান্ধায় যারা লেখাপড়া শেষ করেছে কিংবা লেখাপড়া করতে পারেনি অর্থাভাবে, ধরেন 8 পাস করছে, 10 পাস করতে পারেনি কিংবা 8 পাস করতে পারেনি, আবার অনেক আছে ডিপ্লোমা কমপ্লিট করেছে,
হাতীবান্ধা আলিমউদ্দিন কলেজ বা পাটগ্রাম কলেজ থেকে অনার্স করেছে, তাদের বেশিরভাগ অংশই বেকার। এখন বেকারদের নিয়ে আমার যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা হবে তাদের লেখাপড়া অনুযায়ী আমরা তাদেরকে কোন জায়গাটাতে এনগেজ করতে পারতেছি। যেমন ধরেন, আপনি সুন্দর ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা বাসা বাড়িতে, আপনি যদি এই মুহূর্তে আপনার একটা টিভি বা ফ্রিজ নষ্ট হয়, আপনি কিন্তু শিক্ষিত কোনো টেকনিশিয়ান পাবেন না, খুবই অভাব। যারা করছে সেই কাজগুলো হচ্ছে তারা কোনো মতো কাজ করতে করতে শেখা। তো এই যে এই সেক্টর গুলোতে ভোকেশনাল ট্রেনিং করা, ছেলে মেয়েদেরকে আপগ্রেড করা, তাদের স্কিলটাকে বাড়ানো, তো এই স্কিল গুলোকে আমাকে বাড়ানোর জন্য কাজ করতে হবে। মানে তাহলে বলা যেতে পারে যে কারিগরি দিক দিয়ে আপনি খুবই হ্যাঁ, কারিগরিক দিকটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারিগরিক দিকটা আপনি যদি গুরুত্ব দেন, তারা আজকে দেশে হোক বিদেশে হোক কিন্তু কাজ করতে পারবে। তো আপনি একজন সফল ডাক্তার, জি তো হাতীবান্ধা পাটগ্রামে আগামী দিনে যে আসলে আপনি নির্বাচিত হলে জি এই আসনের যে আসলে মানুষের চিকিৎসা বঞ্চিত মানুষ, জি অবহেলিত মানুষ, তাদের জন্য এখানে চিকিৎসা কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আপনার গড়ার ইচ্ছা আছে কিনা? আলহামদুলিল্লাহ, এটাতে মানে ডাক্তার হিসেবে সবসময় ইচ্ছা থাকবে। এটা একটা স্বপ্ন, যে কোনো ডাক্তারের একটা স্বপ্ন হচ্ছে যে তার এলাকায় চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য একটা হসপিটাল করা। এটা প্রত্যেকটা ডাক্তারেরই স্বপ্ন থাকে। মানে যে ডাক্তারের কোনো কিছু হসপিটাল করার মনে করেন স্কোপ নাই, তারপরও তাকে যদি আপনি প্রশ্নটা করেন, এটা সবার একটা স্বপ্ন। এটা অবশ্যই আমার স্বপ্ন। আমি তো সেই কল্পে তো কাজ করবই। বর্তমানে আমি যেহেতু আমার বাসা থেকে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি, আমি ভবিষ্যতে এমপি হই বা না হই, আমার এই কার্যক্রম চালু থাকবে। এবং আমার এই বাসায় আমি কিভাবে আমি এই এলাকার মানুষের, হাতীবান্ধা পাড়গ্রাম মানুষের আমি কিভাবে চিকিৎসা সেবাটা দিব, সেটা আমি একটা পরিকল্পনা করেছি। তো এই অঞ্চলের আপনি একজন এই হাতীবান্ধার সন্তান হিসাবে আপনার বাবাও কিন্তু একজন স্বনামধন্য কলেজের ছিলেন, ভাইস প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন। জি তার পারিবারিক ঐতিহ্য থেকেই বলি, জি সেটি হচ্ছে যে হাতীবান্ধার যে আসলে এই যে বুড়িমারি টু ভোটমারি যে ভোটমারি সড়কটি রয়েছে, জি এই সড়কটিতে কিন্তু ব্যাপক একটা আহ যানজট এবং জি দুই সাইডের কিন্তু আসলে মানুষের জীবন মান উন্নয়ন, এইটা কিন্তু একটা বিরাট সমস্যা। জি পাশাপাশি কিন্তু হাতীবান্ধা খেলাধুলার জন্য যারা কর্মসংস্থানহীন আছে, তারা যেন মাদকাসক্ত না হয়, একটা হেলিপ্যাড মাঠ আছে। আসলে বিগত 17 বছরে আওয়ামী লীগ এই যে ক্ষমতায় থাকার পরও কিন্তু হাতীবান্ধার দৃশ্যমান কোনো স্টেডিয়াম করতে পারেনি। এই খেলাধুলার সম্পর্কে বা খেলাধুলার সম্পর্কে আপনার এটার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, পরিকল্পনা আছে। আপনি যেটা বললেন, আমাদের এই সমাজের যুব সমাজের একটা অংশ কিন্তু মাদকাসক্ত হয়ে গেছে। আসলে মাদকাসক্তের বিষয়টি আমি আপনাকে বলি, যদিও প্রশ্নটা আসেনি, এখান থেকে উত্তরগুলো আপনাকে বলে দিচ্ছি। একটা ছেলে মাদকাসক্ত হলো, আমরা শুধু বলি ভাই আইনের মাধ্যমে মাদক বন্ধ করেন। মাদক বিরোধী কার্যক্রমটি কমপ্লিটলি শুধুমাত্র আইনের মাধ্যমে হবে না, সমাজের এখানে কিন্তু পার্টিসিপেট করতে হবে। একটা ছেলে কেন মাদক গ্রহণ করছে, আমরা কখনো চিন্তা করি? চিন্তা করি না। কারণটা হলো, এক নাম্বার হলো, আমি যদি বেকার থাকি, আমি সারাদিন কি করছি? কাজ করছি না। তারপরে আড্ডা মারছি, একটা সময় গিয়ে একটা সার্কেলের মধ্যে পড়ে আমি মাদক গ্রহণ শুরু করলাম। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি যেটা এখন বললেন, রিক্রিয়েশন এবং খেলাধুলা। আমরা যখন ছোট এই হাতীবান্ধা, আমি 90-র দশকের কথা আপনাকে বলি, তখন আমাদের এখানে স্বনামধন্য একটা সংঘ ছিল, দুর্বার ক্রীড়া চক্র। সেখানে আমরা কি করতাম, আমাদের সিনিয়রদের সাথে আমরা ক্রিকেট খেলা শুরু করলাম। ফুটবলের ছিল, আপনি জানেন আমাদের হাতীবান্ধা এসএসসি স্কুলের কিছু স্যার আছেন, সেই সময় তারা কিন্তু তুমুল ফুটবল খেলতেন। ঠিক আছে? ফুটবলে এসে চ্যাম্পিয়ন হ্যাঁ, হয়েছিল যে। আমরা আমাদের সময়, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমরা কিন্তু পাটগ্রামের সাথে ক্রিকেট টুর্নামেন্ট করছি, আমরা জিতে আসছি। ঠিক আছে? তখন আসলে যে ইমেজটা ছিল বা আমেজটা ছিল, এই যে খেলাধুলাতে তরুণ সমাজ, তরুণ ছেলেরা তারা খেলাধুলার মধ্যে নিজে এনগেজ করতো। এখন আপনি যেটা বললেন খেলাধুলার মাঠ নেই, এটা আসলে বিগ ইস্যু। এগুলো কিন্তু কাজ করতে হবে। আমরা শুধু মনে করি ভাই এত বড় একটা জায়গায় খেলার মাঠের কি প্রয়োজন? আসলে খেলার মাঠের জন্য না। আপনি যদি তরুণদেরকে খেলা এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যুতে, বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষায়, বিভিন্ন অ্যামিউজমেন্টে যদি আপনি তাদেরকে এনগেজ করতে না পারেন, তাহলে কিন্তু এটা হবে না। যেমন একসময় আমরা কি করতাম জানেন? স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতা হতো। ঠিক আছে? আমরা বিতর্কতে যেতাম। তাহলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোকে যদি আপনি তরুণদেরকে এনগেজ করেন, খেলাধুলা, তাদের খেলার মাঠ তো অবশ্যই লাগবে। শুধু খেলার মাঠ তরুণদের জন্য না, ছোট ছোট বাচ্চাদেরও আজকাল স্কুলে খেলার মাঠ নেই। আমার যেটা পরিকল্পনা হলো, তরুণদেরকে যদি আপনি এই যে জনশক্তি, ম্যান পাওয়ার, এটাকে আপনাকে ফুললি এনগেজ করতে হবে। আপনি যদি ফুললি এদেরকে এনগেজ না করেন, একসময় কিন্তু আপনার
পরিবারের প্রতি তারা বোঝা হয়ে যাবে, পরিবারকে তারা টানতে পারবে না, উপরন্তু তারাই বোঝা হয়ে যাচ্ছে। তো আপনার আবার আমি নির্বাচনী প্রসঙ্গে আসতেছে যে জি হাতীবান্ধা পাটগ্রামের স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যায়ে নির্বাচনে আপনি আহ, যে আসলে প্রার্থী জি শেষ পর্যন্ত কাউকে আপনার নির্বাচনী যে আপনার ভোটার ইয়ে আছে, যে মনোবল আছে, যে মাঠে কাজ করছেন, জি আপনি কত পার্সেন্ট আশাবাদী যে আপনি এখানে জিতবেন? আপনি খুবই কঠিন একটা প্রশ্ন করলেন। আমি তাও এই প্রশ্নের উত্তরে বলবো আলহামদুলিল্লাহ। আমি সবসময় আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখি, নিজের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে। মানুষের যে ভালোবাসা আমি অল্প কয়েকদিনে পেয়েছি, মানুষজন আমাকে যেভাবে বলছে এবং আমার যতটুকু দেখা, আমি সবসময় বলবো আল্লাহ তাআলা ভালো জানেন। পরওয়ারদিগার যদি আপনার নসিবে না রাখেন, আপনি কখনোই কিছু করতে পারবেন না। আমি আল্লাহ তাআলার উপরে আমি বিশ্বাস রাখি এবং আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জনগণ আমাকে যদি মনোনয়ন দেয় এবং তারা আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করছে, আমি আশাবাদী। আশাবাদী। তবে এই শেষ প্রশ্ন দিয়ে শুরু করব, বা এই হাতীবান্ধা পাটগ্রামের একটা বিরাট অংশ কিন্তু কিছু ইউনিয়ন তিস্তা বেষ্টিত ইউনিয়ন। জি জি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার বা আপনার জায়গা থেকে কি পরিকল্পনা থাকতে পারে? তিস্তা যে ইস্যুটা বললেন, তিস্তা ইস্যুটা আসলে দীর্ঘদিনের একটা বিগ ইস্যু। আসলে এই ইস্যুতে যদি আমরা কোনো জনপ্রতিনিধি কেউ যদি বলি যে আমি খুব অল্প সময়ের মধ্যে এটা করবো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। তিস্তা ইস্যুটা শুধু জাতীয় ইস্যু না, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আপনার কাজ আছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যদি বলি যে আমি তিস্তা নদী শাসন করব, আমি বন্যার সময় শুষ্ক মৌসুম আমি এটা করে দেবো, এটা একদম কমপ্লিটলি ভুল হবে। কেন? যারা করছে, যারা চলমান রয়েছে, যাদের তিস্তা নিয়ে কথা হচ্ছে। কথা হলেও এটা কিন্তু জনপ্রতিনিধিদের সাথে আপনার আন্তর্জাতিক বিষয়টা আছে। এই বিষয়টা কিন্তু আসলে অনেক কমপ্লেক্স। তাহলে এটা কিন্তু শুধুমাত্র একটা ইন্টারভিউর মাধ্যমে বলা সম্ভব না। হ্যাঁ, আমরা চেষ্টা করব। এই চেষ্টার জায়গাটা কিন্তু বাংলাদেশ সরকারের সাথে, ধরেন আজকে আমি যে এলাকা থেকে নির্বাচিত হচ্ছি বা হব বা হই বা না হই, যেই হোক, তাকে বাংলাদেশ সরকারের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে, আপনি জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে জিনিসটা অনেক জটিল। এখানে শুধুমাত্র একটা কথার উপর ভিত্তি করে কলকাতা বলেন বা তাদের ভারতের সরকার বলেন এক কথা রাজি হচ্ছে না। আপনি শুনেছেন যে কতবার চুক্তি হওয়ার পরও চুক্তি পিছিয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে, সেটা মমতা ব্যানার্জির কারণে হোক, সেটা নরেন্দ্র মোদীর কারণে হোক। তো এই জিনিসটা আমি বলবো যে যেহেতু এই বিষয়টা জটিল, আমি আমার সাইড থেকে যতটুকু সম্ভব হয় সেটা সরকারের মাধ্যমে, সেটা অবশ্যই আন্তর্জাতিক বিষয় কিভাবে এটাকে সেটেল করা যায় সেটা অবশ্যই করব। তো একটু ছোট প্রশ্ন, সেটি হচ্ছে যে এটা দিয়ে আমরা শেষ করব যে জি আসলে হাতীবান্ধা পাটগ্রামে ব্যাপক একটা ভুট্টার ফলন হয়। জি 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 এখানে কোনো কলকারখানা নেই। জি এই এই দিক দিয়ে ভুট্টার দাম কিন্তু আসলে এই জি কৃষকরা থেকে বঞ্চিত। বঞ্চিত হচ্ছে। এটা নিয়ে আপনার বা এখানে কর্মসংস্থানের দিক দিয়ে কিন্তু ইকোনমিক জোন হওয়া দরকার, ভুট্টা প্রক্রিয়ার জি কারখানা হওয়া দরকার, জি বিভিন্ন ইন্ডাস্ট্রি হওয়া দরকার। এই দিক দিয়ে আপনি কি রকম অ্যানালাইসিস করতে পারেন? আচ্ছা, খুব একদম ভালো প্রশ্ন করছেন। আমি এটার আগে কয়েকটা কথা বলি। আমার যেটা আসলে পরিকল্পনা, আমি খুব বড় পরিকল্পনা করতে চাই না। আমার কথা হলো পরিবার এবং ইন্ডিভিজুয়ালে মানুষের বেসিক যে প্রবলেম, বেসিক নিডটা কি, তাদের প্রাথমিক চাহিদাটা কি, আমি শিক্ষাটাকে এনশিওর করতে চাই যে প্রতিটি পরিবার যেন ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে, শিক্ষা পায়, কেউ যেন অর্থাভাবে স্কুল থেকে ঝরে না পড়ে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের এই এলাকাটা কৃষি নির্ভর। এখন আসেন, এই যে কৃষি নির্ভর যে এলাকা, এই কৃষকদের দুঃখ, কৃষকরা কিভাবে কি করবে? কৃষকরা যে ফসলটা করছে, ন্যায্য মূল্য পাচ্ছে না, সারের দাম বেড়ে যাচ্ছে, আবার যে ফসলটা তারা তুলছে সেটা প্রিজার্ভ করারও সুযোগ হচ্ছে না। এইটাকে মাথায় রেখে আমি যেটা পরিকল্পনা করেছি, যদি আমরা বা আমার পরিকল্পনা, যদি কৃষি সংরক্ষণ কেন্দ্র করা যায় হাতীবান্ধা এবং পাটগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন ওয়াইজ, যদি আপনি কৃষি সংরক্ষণ কেন্দ্র করেন যেখানে তাদের ফসলগুলো প্রিজার্ভ থাকবে। এবং ভুট্টার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো ভুট্টাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রিজার্ভ করতে গেলে ফাঙ্গাস হয়ে যাচ্ছে, পোকা ধরতেছে। তো হিমাগারের মতো, ঠিক হিমাগার কনসেপ্টে কিন্তু এই ধরনের কনসেপ্ট বাইরের দেশে আছে। তো আপনি ভুট্টাগুলোকে যদি রোদে শুকিয়ে আপনি প্রিজার্ভ করেন, আপনি ভুট্টাগুলো সংরক্ষণ করতে পারেন। ওই কৃষকই রাখলো, ঠিক আছে, আমার যখন দামটা আমি ভালো পাবো তখন আমি বিক্রি করে দিব। তো আমার প্ল্যানটা হলো যে ভুট্টা সংরক্ষণ কেন্দ্র করা এবং কৃষিজ দ্রব্যগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারি, কৃষিজ সংরক্ষণ কেন্দ্র, এগুলো আমার পরিকল্পনা তবে রয়েছে। এইটা আপনার উত্তরটা আমি অনেকের প্রশ্ন করেছিলাম, আপনারটা একটু খুব পজিটিভলি জি এটাকে কৃষকদের জন্য খুব জি ফলপ্রসূ। তবে শেষ প্রশ্ন যেটা, জি বলেন। যে হাতীবান্ধা পাটগ্রামবাসীর, আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতীবান্ধা পাটগ্রামবাসীর উদ্দেশ্যে আপনার মেসেজটা কি?
আমার মেসেজ হলো যে আপনারা সৎ এবং যোগ্য নেতৃত্বকে পছন্দ করেন, মনোনয়ন করেন, সিলেক্ট করেন। আমরা গতানুগতিক ভাবে যেটা দেখে যাচ্ছি, একজন মানুষ ভালো হোক খারাপ হোক, একটা দল একটা রাজনৈতিক ব্যানারে ইলেকশন করে যাচ্ছে, নির্বাচন করে যাচ্ছে, মানুষ এটা চিন্তা করছে না, চিন্তা না করে তারা ভোট দিচ্ছে। পরবর্তীতে যখন এই মানুষটা বিভিন্ন বিষয়ের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, তখন মানুষে বলছে ভাই মানুষটা খারাপ, মানুষটা ভালো না। আমার কথা হলো জনগণ সকল ক্ষমতার উৎস, কথাটা এমনি এমনি আসেনি। আমি কয়দিন আগে একটা জায়গায় নামাজ পড়তে গিয়েছি, ওখানে ইমাম সাহেব বলেছেন যে আপনারা সৎ যোগ্য মানুষ খুঁজবেন না, ভোট দিয়ে দিচ্ছেন একটা মার্কার পিছনে, তারপরে যখন ওই মানুষটা কিছু খারাপ কিছু করবে তখন আপনারা বলবেন মানুষটা খারাপ। তার আগে আপনারা যে মানুষটাকে সিলেক্ট করতেছেন আপনারা ভাবুন, আপনারা দেখেন, তার সম্পর্কে খবর নেন, মানুষটাকে, তার পরিবার কিরকম, বুঝে শুনে আপনারা একটা নেতৃত্বকে বেছে নিন। এটা শুধু আমার কথা না, ইসলামে আপনাকে বলা আছে যে আপনারা যোগ্য নেতৃত্ব খুঁজেন। যোগ্য হলে হতে হবে না, সৎ হতে হবে। তো আমার মেসেজ এইটাই হাতীবান্ধা পাটগ্রামবাসীর জন্য, যে আপনারা সৎ এবং যোগ্য নেতৃত্ব খুঁজেন, আপনারা সেভাবে করে আপনাদের এলাকার এমপি সাহেব নির্বাচিত করেন। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে কথা বললাম হাতীবান্ধার ইনি কৃতি সন্তান। তিনি কিন্তু লালমিয়া ১ আসন হাতীবান্ধা পাটগ্রামের স্বতন্ত্র প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। একটি ব্যতিক্রম যদি বলতে চাই, তিনি কিন্তু একজন সেবামূলক প্রতিষ্ঠান তিনি কিন্তু গড়ার কারিগর, তিনি কিন্তু ডাক্তার। যার ফলে কিন্তু যখনই তিনি হাতীবান্ধা মুখী হন, যখনই তিনি হাতীবান্ধার নিজ বাসভবনে আসেন, তখন থেকেই কিন্তু তিনি মানুষের বিনে সেবা দিয়ে যান। তার ধারাবাহিকতায় তার কথায় আমরা যেটা পেলাম সেটি হচ্ছে তিনি কিন্তু হাতীবান্ধা পাটগ্রামের ২ উপজেলার মানুষের যারা চিকিৎসা বঞ্চিত মানুষ, এখানকার কৃষকের যে দুর্দশা, এখানকার মানুষের বেকারত্বের যে সমস্যা, সেই সমস্যা লাঘবে তিনি কিন্তু নির্বাচিত হলে কাজ করবেন, এমনটি কিন্তু তিনি জানালেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।